আপনাকে ঠকাতে চাই না, তাই সত্য কথা বলতে চাই। আমি আপনাকে ভালোবাসি না, আর বাসতেও পারবো না। আমার মন প্রাণ জুড়ে একজনেরই বাস, এমনকি মৌমি মেয়েটার গলা খানিক কাঁপল। মোটা কাচের আড়াল দিয়ে পরশচকিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। বাসর রাতে নিজ স্ত্রীর থেকে এইরকম কিছু শোনার প্রত্যাশাজনক হয়। মৌমি নিজেকে প্রচণ্ড শক্ত রাখল। রয়ে সয়ে বলল, আমি প্রেগনেন্ট। বিয়ের আগেই কথাটা বলতে চাইছিলাম, কিন্তু বাবা মা রাজি হয়নি। আমাকে জোরপূর্বক বিয়ে করাতে বাধ্য করেছে, এমনটাই ধরেন। চাইতেও অনেক কথাই খুলে বলতে পারিনি আপনাকে, দুঃখিত আমি। নতজানু হয়ে রইল মেয়েটি। পরশের বুকের ভেতর উতাল ঢেউ। সারাটি জীবন ধরে একটি পুরুষ সেই রাতের অপেক্ষায় থাকে, যার অপেক্ষায় থাকে, আজ তাকে পেয়েও পেল না। পাওয়া হলো না প্রাপ্ত ভালোবাসাটুকু। সদ্য বিবাহ করা স্ত্রীর মুখ থেকে শুনতে হচ্ছে অদ্ভুত রকমের কথা। পরশের সাড়া না পেয়ে মৌমি ধীরভাবে মাথা তুলে তাকালো। একজোড়া চোখ অবাকভাবে ড্যাব ড্যাব করে তার দিকেই তাকিয়ে আছে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল সে। থমথমে গলায় আবারও বলল, আপনি চাইলেই আমায় ডিভোর্স দিতে পারেন, আমার তরফ থেকে কোনো সমস্যা নেই। আর প্লিজ আমাকে দোষারোপ করবেন না। আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম আপনাকে সবটা জানাতে, কিন্তু ওই যে বললাম, বাবা মা আমাকে এক ঘরে বেঁধে ফেলেছিল। আমাকে সময় বা সুযোগই দেওয়া হয়নি আপনার সাথে আলাদাভাবে কথা বলার জন্য। মৌমি থামে, দম নেয়, হাঁপাচ্ছে খুব সে। পরশের মায়া হলো কেন জানি। এত কিছু শোনার পরও নরম গলায় বলল, পানি খাবেন? মৌমি অবাক হয় এবার। ভেবেছিল লোকটা চিল্লাফাল্লা করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে, অথচ তেমন কিছুই ঘটল না। কণ্ঠটাও কি নরম! এত নর্মভদ্র ব্যবহারের মানে? সমস্ত চিন্তার সুতো ছিঁড়ে মৌমি বলে উঠল, জি খাবো। 1 মিনিট। পরশ উঠে পানি নিয়ে আসে এক গ্লাস, মৌমির দিকে এগিয়ে দিল। মাথার ঘোমটাটা খুলে ফেলে মৌমি পানি খেয়ে স্বস্তির শ্বাস ছাড়ে। শীতল গলায় বলল, ধন্যবাদ। না না, ধন্যবাদের কিছু নেই। পানির গ্লাসটা জায়গা মতো রেখে মৌমির সামনে এসে বসলো পরশ। পরশের এত ভালো আচরণ মৌমির কাছে অদ্ভুত ঠেকছে। নিজের কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করল, আপনি এত কিছু শুনেও রিয়্যাক্ট করলেন না যে? আমাদের ভেতর এখনও কিছুই হয়নি, কিন্তু চাইলেই এই সম্পর্ক শেষ করে আপনি নতুন সম্পর্কে জড়াতে পারেন। এবার পরশ হাসল। কোনো কিছু হওয়া দিয়ে বুঝি সম্পর্ক তৈরি হয়? মৌমি ইতস্তভাবে বলল, না না, অমন কিছু বোঝাতে চাইনি। সম্পর্কের মতো এত সুন্দর জিনিস এই নোংরা জিনিস দিয়ে তৈরি হওয়ার মানেই হয় না। কোনটাকে নোংরা বলেন আপনি? যেটার ভার পেটে বয়ে বেড়াচ্ছি। এটাকে নোংরা বলবেন না প্লিজ। নোংরা সেই সম্পর্ক যে সম্পর্কে এটাই মুখ্য। বর্তমানে ভাষায় খাওয়া শেষ তো সম্পর্ক শেষ, এটাই নোংরা সম্পর্কের উদাহরণ। কিন্তু বিয়ের পর এটা হওয়া মোটেও নোংরা নয়, বরং পবিত্র। গায়ে নুনের ছিটা দিচ্ছেন? আরে না, আমি আবার নুনের ছিটা দিতে যাব কেন? বাদ দিন না এসব, তর্ক করলে তর্ক। হুম। মৌমি চুপসে যায়। পরশ অনেকক্ষণ যাবৎ চুপচাপ মৌমির সামনেই বসে রইল। গায়ের রং উজ্জ্বল, থুতনিতে একটা কাটা দাগ, কপালের বাম পাশটাও একটা কাটা দাগ, সরু নাক আর পাতলা ঠোঁট। দেখতে খারাপ না মেয়েটা। পরশের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরোয়। উঠে দাঁড়ায় সে, নিঃসংকোচে বলে ওঠে, আপনার সিগারেটের ধোঁয়ায় সমস্যা হয়? মৌমির উৎস কেঁপে উঠে বলে, না। সেকেন্ড দুই চুপ থেকে প্রশ্ন করে, কেন? পরশ বিছানার তল থেকে একটা সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, সিগারেট খাবো তাই। মৌমি মাথা নিচু করে রইল। পরশ জানলার কাছে এগিয়ে গেল, মুখে সিগারেট নিয়ে লাইটার বের করলো পকেট থেকে। তারপর সিগারেট জ্বালাতে গিয়েও থেমে গেল। কি যেন ভেবে আবারও বিছানায় এসে বসলো। সিগারেট আর লাইটার রেখে দিল বিছানার পাশের ড্রয়ারে। মৌমি পরশের কর্মকাণ্ড দেখে অবাক হচ্ছে ক্ষণে ক্ষণে। মুখে এক রাশ বিষণ্ণ ফুটিয়ে বলল, খেলেন না যে? ভালো লাগছে না তাই। আপনি আমার কথা শুনে আপসেট হয়ে গেছেন, বুঝতে পারছি। মৌমির অপরাধী কণ্ঠ। পরশ হালকা হাসল।
এসব কথা শুনে কেউ বুঝি খুশি হতে পারে? মৌমি নিশ্চুপ, নিরুত্তর। নিজেকে নর্দমার মতো ছোট, নিচু, নোংরা মনে হচ্ছে নিজের কাছেই। জীবন নামক জলতরঙ্গ কোথা থেকে কোথায় যে নিয়ে এলো। মৌমি ক্ষীণ গলায় বলল, আপনি ভালো কিছু ডিজার্ভ করেন, তাই আমাকে ডিভোর্স দিন। জীবনটাকে নতুনভাবে শুরু করুন। পরশ এবারও হাসলো কৌতূহলী ছলে, বলল, তারপর আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি, সমাজ সব কিছু খুব ইজিভাবে মেনে নিবে, তাই না? মৌমি এই প্রশ্নে উত্তর দিতে পারল না। পরশের উত্তরের অপেক্ষা করে, কিন্তু নিশ্চুপ মৌমিকে দেখে বলে, উত্তর নেই? বিয়ে করার আগে এসব প্রশ্নের উত্তর ভাবা উচিত ছিল। ডিভোর্স বললাম আর হয়ে গেল। এত সহজ না যতটা মনে করেছেন। সব সময় সব কিছু নিজের জন্য নয়, পরিবার সমাজের কথা ভেবে করতে হয়। আমি পরিবারের কথা ভেবেই বিয়েটা করেছিলাম। বাদ দিন, আমার কপালে যা লেখা ছিল তাই তো হবে। আপনাকে দোষ দেই না, দোষ আমার কপালের। পরশ ব্যর্থ ভঙ্গিতে হাসে, কপালে হাত ছুঁয়ে দেখল মৌমির খারাপ লাগা কাজ করছে বুকের ভেতর। সে কি সত্যি চেষ্টা করেছিল সবকিছু ভেঙে বলার? যদি সত্যি সত্যি চেষ্টা করে থাকতো তাহলে কি সব খুলে বলা যেত না? সুযোগ খুঁজে পাওয়া যেত না? হুম, মাঝে মাঝে শত চেষ্টা করেও অনেক কিছু হাসিল করা যায় না। মৌমি তো কম ধকল পোহায়নি পরশকে তার অতীত খুলে বলার জন্য, অথচ ফলাফল শূন্য। সময় কাটে, আঁধারের রাত আরও আঁধার হয়। মৌমি হাঁটুতে মুখ গুজে চুপচাপ বসে আছে। পরশ বসে আছে হেলান দিয়ে। নীরবতা কাটিয়ে পরশ বলল, আমরা কি নতুন করে জীবন শুরু করতে পারি না? মৌমি চমকে তাকায়। এমনটা এই লোকের থেকে আশাই ছিল না তার। মৌমি প্রশ্ন যেন বুঝতে পারল না, সেই ভঙ্গিমায় বলে উঠল, জি। বললাম আমরা কি নতুন করে জীবন শুরু করতে পারি না? আপনার আগে যা হয়েছে সব কিছু ভুলে গিয়ে আমার সাথে নতুন করে শুরু করতে পারবেন কি? মৌমির যেন বিশ্বাসই হচ্ছে না। প্রচুর অবাক সে, ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে পরশের দিকে। পরশ ফের বলে, তাকে ভুলতে খুব কষ্ট হবে, তাই না? মৌমি তৎক্ষণাৎই উত্তর করে, সে শুধু দেহেই নয়, মনেও মিশে আছে। এমনভাবে মিশে আছে যে তাকে ভুলতে হলে নিঃশ্বাসটাও ভুলতে হবে। ঠিক আছে, তার জায়গা চাইবো না, কিন্তু আমাকে কি আলাদা কোনো জায়গা দেওয়া যাবে মনের ভিতর? আপনি আমার সব কিছু জেনেও মেনে নিতে চাইছেন কেন? কারণ এটাই আমার কপালে ছিল। নিয়তি যা তা তো মেনে নিতে পারি আমি। আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। আর মনে রাখবেন, বিয়ের মতো পবিত্র সম্পর্ক আল্লাহর হুকুম ছাড়া তৈরি হয় না। এছাড়াও বা কোথায় লেখা আছে একজন গর্ভবতী নারীকে বিবাহ করা যাবে না? আরও পেটের দিকে ইশারা করে প্রশ্ন করে মৌমি। পরশ উত্তরে চমৎকারভাবে হাসি দিয়ে বলে, ও থাকুক, ওই নিষ্পাপ প্রাণটার কি দোষ? ও আমার পরিচয় বড় হবে যদি আপনি চান। মৌমি পরশের মুখের পানে ছলছল চোখে তাকিয়ে আছে। পৃথিবীর সব পুরুষ কাপুরুষ হয় না, অমানুষ হয় না। বাহিরে ঘোর অন্ধকার। আজ অমাবস্যার রাত বলে কথা। প্রকৃতি অন্ধকারকে একটু বেশি গাঢ় করে ফেলেছে। এই অমাবস্যার রাতে সব ভূত পেতনিরা বাইরে আসে। যাকে পায় তাকেই ঘাড় মোটকে দেয়। বাড়ির সামনে যে বট গাছটা আছে ওটাই তো 7টা পেতনির আস্থানা, এমনটাই ধারণা মৌমির। সন্ধ্যা হতেই ঘরের দ্রোর আটকে দিয়েছে মৌমি। সব কটি জানালাও বন্ধ। ভ্যাপসা গরমে রুম উত্তপ্ত হয়ে উঠেছে। রাত 9টার দিকে বিছানা জুড়ে বইপত্র মেলে বসেছে মৌমি। সকালে হানিফ স্যারের অঙ্কর ক্লাস আছে। এবার সে মাধ্যমিক দিবে। অঙ্কগুলো ঠিকঠাকভাবে করে না নিয়ে গেলে মায়ের একটাও মিস নেই। এমন সময় মৌমির মা মাজেরা বেগম রুমে ঢুকলেন। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বললেন, এভাবে সব কিছু আটকায় রাখছিস কেন? জানলাগুলা খোল, কি গরম ঘরটায়। মাজেরা বেগম নিজের জানালা খুলতে উদ্যত হতে নেন। মৌমি আতকে উঠল সঙ্গে সঙ্গে, আতঙ্কিত গলায় বলল, ও মা, না না, জানালা খুলো না। কেঁদে দিয়ে মৌমি মাজেরা বেগমের বিষম খান। আগ্রহ থেকে জানতে চায়, কেন? আজ অমাবস্যা, দেখো না কত অন্ধকার। এই সময় বাহিরে তারা থাকেন, ঘুরে বেড়ান।
কাউকে পছন্দ হলেই ঘাড় মটকে দেন। এইখানে তারা বলতে ভূত পেতনি জিনদের কথা বলেছে মৌমি। মাজেরা বেগম বুঝলেন, তবুও জানলা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে একদলা শীতল বাতাস সারা ঘরময় জুড়ে ছড়িয়ে পড়ল। মাজেরা বেগম প্রাণ ভরে শ্বাস নিলেন, তারপর তৃপ্তির গলায় বললেন, যতই ফ্যানের বাতাস খায় না কেন, প্রকৃতির বাতাস আলাদাই, এর সাথে কৃত্রিমের তুলনা নেই। সেসব কথার উত্তর উপেক্ষা করে কাঁদো কাঁদো গলায় মৌমি বলল, তুমি জানালাটা খুললে কেন? ওইদিকে দেখো, ওই যে বট গাছটা, ওটাই কত তাদের বসবাস জানো? আমার রুম থেকে স্পষ্ট দেখা যায়। মাজেরা বেগম আফসোসের গলায় বললেন, এত বড় ধিঙ্গি মেয়ে, অথচ কত ভয়। তোর বান্ধবী টিয়াও তো কত সাহসী, আর তুই? টিয়ার সাথে আমার তুলনা কোথায়? সে তো অমাবস্যার রাতেরও মানুষের বাড়ির বাগানে ঘুরে বেড়ায়, চুরির ধান্দা সব সময়। আমারও ছোট থাকতেই কত চুরি করেছি জানিস। চুরি করার মজাই আলাদা। কি জানি, আমি তো করিনি, তাই জানিও না। মৌমি বইয়ের দিকে মুখ গুজে জানলার সামনে মাজেরা বেগম দাঁড়িয়ে রইলেন। মায়ের সাথে তার অনেক গল্প করতে ইচ্ছে করছে এখন, তার ছোটবেলাকার সমস্ত গল্প। কত চুরি করেছে, কার গাছের ফল খেয়েছে, কোন নদীর মাছ ধরেছে, ইত্যাদি ইত্যাদি সব কীর্তিকলাপ ইচ্ছে করছে মেয়ের কাছে খুলে বলতে। যৌবনকালে মাজেরা বেগম এই গ্রামেই মেয়ে ছিল। এই গ্রামে ছোট থেকে বেড়ে ওঠা তার, শেষ সমাপ্তিটাও বোধহয় এই গ্রামেই হবে। মাজেরা বেগম মৌমির পড়ায় মনোযোগিতা দেখে ধীর পায়ে হাঁটা ধরেন। ঠিক তখনই মৌমি ডেকে উঠল, মা, হুম, মা, ভাইয়া আমার একটা অঙ্ক বুঝিয়ে দিত যদি একটু। হঠাৎ মনে পড়ে গেল এমন ভঙ্গিমায় বলে উঠলেন, কিছুক্ষণ আগে বের হলো। কই যেন? কই গেছো? আমাকে সে ভুলে গেছে নাকি? মৌমি ঠোঁট উল্টে বলল, যখনই তাকে দরকার হয় তখনই সে নাই। কি একটা অবস্থা! মাজেরা বেগম চলে যান। মৌমি পড়ায় মন দিতে গিয়েও পারছে না। মা জানলাটা খুলে গেছেন, ওই জানলা দিয়ে স্পষ্ট বটগাছটা চোখে ভাসছে তার। উঠে গিয়ে জানলাটা অফ করার শক্তিটা পর্যন্ত নাই। থাক। মৌমি কাঁথা মুড়ি দিয়ে পড়ায় মনোযোগ ফেরানোর চেষ্টা করলো। তৈরি হওনি এখনো? পরশের কথায় আধশো অবস্থায় চোখ খুলে তাকায় মৌমি। তার গোছানো জীবনটা এলোমেলো হয়ে যাওয়ার প্রথম অধ্যায়ের পাতা স্মৃতিতে খুলে বসেছিল সে। পরশকে চোখের সামনে দেখে উঠে বসে দ্রুত জড়ানো গলায় বলে, চোখ লেগে এসেছিল, আমি এক্ষুনি তৈরি হচ্ছি। 1 মিনিট। মৌমি ওঠার চেষ্টা করলেও বলে ওঠে পরশ। মৌমি থেমে ঠায় বসে রইল। পরশ মৌমির গভীর চোখ পানে দৃষ্টি ফেলে বলে, ক্লান্ত লাগছে? মৌমি ধীর গতিতে বলে, হুম। ওখানে অনেকটা সময় থাকতে হবে, আস্তে আস্তে সন্ধ্যা হতে পারে। তুমি পারবে তো থাকতে? আমাদেরই রিসেপশন, না থাকতে পারলেও তো থাকতেই হবে, তাই না? উত্তরে পরশ একটু থেমে বলল, ঠিক আছে, আমি তোমার খেয়াল রাখবো। যে কোনো প্রবলেম হলেই আমাকে শেয়ার করবে, ওকে? জি। কথা শেষে মৌমি উঠে দাঁড়ায়, এগোয় বাথরুমের দিকে। আজ তার আর পরশের রিসেপশন। বিয়েটা খুব ধুমধামের সাথে না হলেও রিসেপশনটা ধুমের সাথেই করবে পরশের পরিবার। ফ্রেশ হয়ে বাহিরে আসে মৌমি। তখনই পরশের ছোট বোন পাপিয়া দুজন মেয়েকে নিয়ে ঘরে ঢুকে হুড়মুড় করে। পরশকে ঠেলে রুম থেকে বের করে দিতে তারা ব্যস্ত হয়ে পড়ে মৌমিকে সাজানোর জন্য। গাঢ় নেভি ব্লু কালারের লেহেঙ্গায় সজ্জিত মৌমি পাপিয়ার হাত ধরে ধরে ধীর পায়ে এসে গাড়িতে বসে। পরশ আগের থেকেই গাড়িতে বসেছিল। মৌমি এসে তার পাশে বসলো। নতুন করে বধূর বেশে মৌমিকে দেখে পরশের বুকে কোথাও খুব সূক্ষ্ম একটা চিনচিনে ব্যথা শুরু হয়। কেন তার সাথে এমনটাই হলো? কেন? সে তো এমন কাউকে চেয়েছিল যে তাকে খুব ভালোবাসবে, যার দিনের শুরু আর রাতের শেষ হবে পরশকে ঘিরে, যার সুখ দুঃখের বন্ধু একমাত্র পরশই হবে, যার সমস্ত কাঙ্ক্ষিত অবসান ঘটবে পরশের বুকে। অথচ পেলোটা কি? পরশের বুক হাহাকারে ভরে ওঠে। পরশ চোখ ফিরিয়ে নেয়। পর মুহূর্তেই একটা কথা মাথায় চলে আসার শান্ত হয় সে।
তার জীবন তাকে নিয়ে যে রহস্য তৈরি করে রেখেছে তাতে কোনো মেয়ের তার জীবনে আসার কথা ছিল না। তবুও তো এসেছে একজন, এই তো বেশ। একে নিয়েই সুখে সংসার করতে সমস্যা কোথায়? অতীত তো সবার জীবনেই থাকে, সেটাকে গ্রহণ করার মানসিকতা না থাকলে কেউ কি জীবন সফল হয়, সুখী হয়? রেহানা চৌধুরী অধীর আগ্রহে কমিউনিটি সেন্টারের বাইরে তাকিয়ে আছেন। আলতাফ চৌধুরী তার একজন বন্ধুকে দরজায় রিসিভ করতে এসে নিজ স্ত্রীকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে ফেললেন। মৃদু ধমকের স্বরে বললেন, তুমি এখানে কেন? ভেতরে যাও। রেহানা চৌধুরী ধমকটি সম্পূর্ণ উপেক্ষা করলেন, বললেন, তোমার দরকার হলে তুমি যাও, আমি এখানেই থাকবো। ওরা আসুক, এরপর ঢুকবো একেবারে। ওরা আসার আগ পর্যন্ত এভাবেই দরজায় দাঁড়িয়ে থাকবে? মানুষ কি ভাববে? যার যা ভাবা ভাবুক না, তাতে আমাদের সমস্যা কই? তুমি এখানে কেন আসছো? তোমার ফাও পেঁচাল কিন্তু আমার ভালো লাগতেছে না। রেহানা চৌধুরী খানিকটা রাগী স্বরে বললেন কথাটি। আলতাফ চৌধুরী সাফাই দেওয়ার ভঙ্গিমায় বললেন, আমার এক বন্ধু আসবে, ওকে রিসিভ করতেই। আলতাফ চৌধুরীর কথা শেষ করবার আগেই তার বন্ধু এসে হাজির হন। আলতাফ চৌধুরীকে খুশিতে জড়িয়ে ধরলেন, প্রফুল্ল চিত্তে বললেন, আরে বেটা, কতদিন পর। তোর বুড়ি এত বাড়ছে কেন? ডায়েট করিস না? সকালে জগিংয়ে যাস না? আলতাফ চৌধুরী একটু লজ্জাই পেলেন কথাগুলো শুনে। চাপা স্বরে বললেন, আসতে সব জায়গায় আমার মান ইজ্জতের ফালুদা না করলে তোর চলে না। না, চলে না। ভাবি কেমন আছেন? রেহানা চৌধুরীর কথা বলার ইচ্ছে না থাকলেও জোরপূর্বক হাসলেন। এ তো মামুন ভাই, ভালো। আপনি ভালো তো? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আলতাফ চৌধুরী তাড়া দিয়ে উঠলেন, চল ভেতরে চল। ভাবি যাবে না? ওর কাজ আছে একটু, তুই চল। মামুনকে জোর করে টেনে ভেতরে নিয়ে গেলেন আলতাফ চৌধুরী। রেহানা চৌধুরী হাঁপ ছেড়ে বাঁচলেন। অতিরিক্ত পেঁচালি মানুষ এই তার একদম পছন্দ নন, অথচ তার ভাগ্যেই অতিরিক্ত পেঁচাল পাড়ার মানুষ জুটেছে। গাড়ি ভেতর থেকে পরশের হাতটা ধরে ধীর গতিতে নামে মৌমি। রেহানা চৌধুরী হৈ হৈ করে ছুটে এলেন। সেই মৌমির আরেক হাত ধরে ব্যস্ত গলায় বললেন, আশায় সমস্যা হয়নি তো কোনো? নিচু কণ্ঠে মৌমি উত্তর। না। পরশ বড় বড় চোখ করে জিজ্ঞাসা করে, তুমি বাইরে ছিলে? প্রায় আধ ঘন্টা ধরে তোদের অপেক্ষায়। সবাইকে ফেলে আমাদের অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে থাকাতে কি ঠিক হলো মা? ঠিক বেঠিকের কি আছে এখানে? আমার বউয়ের জন্য আমি অপেক্ষা করছি, এতে কার কি? বেশি কথা বলবি না, চল ভেতরে চল। রেহানা চৌধুরী তাড়া পেয়ে পরশ আগে আগে হেঁটে যায়। মৌমি রেহানা চৌধুরীর হাত ধরে ধীর গতিতে পিছু পিছু হাঁটা ধরে। রেহানা চৌধুরী এক নাগারে বকবক করে যাচ্ছে, অথচ সেদিকে মৌমির একদমই খেয়াল নেই। তার মন বলছে এই বাড়ির প্রতিটা মানুষকে ঠকানো হচ্ছে, এদের সত্যিটা বলে দেওয়া উচিত। কিন্তু যদি সত্যিটা বলে দেয়, এরা এখনের মতোই ভালোবাসবে ওকে। পুরো স্টেজটা হরেক রকমের টিউলিপ ফুলের ভর্তি, লাল, নীল, বেগুনি, হলুদ, সাদা, সবুজ, গোলাপি, আবার নানান ধরনের মিশেলে কালার। ওদিকে তাকালেই চোখ ধাঁধাচ্ছে মৌমির। এর আগে বাস্তবে কখনো টিউলিপ ফুল দেখা হয়নি বলেই মিশি ফ্যালফ্যাল নয়নে সেদিকে তাকিয়ে রইল। রেহানা চৌধুরী তার দৃষ্টি লক্ষ্য করে বিষয়টি বুঝতে পেরে বলল, তোমার শ্বশুরের কাণ্ড এসব। ভারত থেকে আনানো হয়েছে ফুলগুলি, সুন্দর না? মৌমি গলা ধরে আসে কোনো রকমে বলল, খুব সুন্দর। রেহানা চৌধুরী মৌমিকে স্টেজের ওপর উঠায়। স্টেজের ওপর দুটি রাজকীয় চেয়ার দেওয়া, একটিতে আগের থেকেই পরশ বসে আছে। মৌমি গিয়ে অন্য চেয়ারটিতে বসার সাথে সাথেই সবাই হাতে তালি দেওয়া শুরু করলো। মৌমি ভয় পেয়ে গেল হঠাৎই এত শব্দের জন্য। পর মুহূর্তেই নিজেকে সামলে নিল, স্থিরভাবে বসে রইল চুপচাপ। রেহানা চৌধুরী মাইক হাতে অ্যানাউন্সমেন্ট করলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম মাই ডিয়ার সান পরশ অ্যান্ড হিজ ওয়াইফ মৌমি। ওদের দুজনকে অঢেল শুভেচ্ছা ও দোয়া দিয়ে যাবেন, যেন ওদের নতুন দম্পতি জীবন সুখের হয়, আনন্দের হয়।
রেহানা চৌধুরীর কথা শেষে আবারও হাতের তালির সুর শোনা যায়। মৌমির বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরোয়। ওনারা কতই না এক্সাইটেড ওকে নিয়ে, অথচ যখন জানবে সত্যিটা কেমন লাগবে তাদের। ওনাদের এই নিষ্পাপ অনুভূতি নিয়ে খেলা কি মৌমির ঠিক হচ্ছে? মৌমি বুক চিরে আবারও একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে পড়ে। বউ দেখার পর্ব শুরু হয়। এক একজন আসছে, মৌমির হাতে উপহার তুলে দিচ্ছে। মৌমি মায়াবতী মুখখানা মহিলারা নিজেদের হাতের আঁচলায় তুলে দেওয়া করে চাপছে। পরশ আর চোখে সেই সব দেখে নিজ মনে স্বর্গোত্থিত করে। সবাই তো বউকে নিয়ে ব্যস্ত, তাহলে এখানে আমার আসার কি দরকার ছিল? বুঝলাম না ভাই। মৌমি স্পষ্ট শুনল কথাটা, সঙ্গে সঙ্গে ফিক করে হেসে ফেলল। পরশ থতমত খেল, মৌমিও হাসি থামালো। সময় যত যাচ্ছে চারদিকে লোকের সমাগম বাড়ছে। মৌমির হাত দুটো ব্যথা হয়ে গেছে উপহার গ্রহণ করতে করতে। একটা সময় সারপ্রাইজ পাওয়ার অথবা উপহার পাওয়া এসব নিয়ে মৌমি খুব খুশি হয়ে পড়তো, এক্সাইটেড ফিল করতো। অথচ এখন ভালো লাগে না। সত্যি সময়ের সাথে সাথে অনেক অনুভূতিরাই ফ্যাকাশে হয়ে যায়। ঠোঁটটাও টনটন করছে। কতক্ষণ মুখে হাসি ঝুলিয়ে বসে থাকা যায়? মৌমি ঘোলা ঘোলা চোখ মেলে দেখতে পায় মাজেরা বেগম ওর দিকে এগিয়ে আসছে। মাকে পেলে সন্তানদের মাঝে যে ধরনের উৎফুল্লতা কাজ করে, মৌমির মাঝে সেরকম কিছুই দেখা গেল না। উল্টো তার কপাল কুঁচকে এলো। সে যেন বড়ই বিরক্ত তার মায়ের ওপর। মেয়ের পাশাপাশি দাঁড়িয়ে মাজেরা বেগম বললেন, কেমন আছিস মা? ভালো। মৌমির উদাসীন গলা মাজেরা বেগম বুঝেও বুঝলেন না। আবারও জিজ্ঞাসা করলেন, সব ঠিকঠাক চলছে তো? ভালো লাগছে ও বাড়িতে? হুম। ঠিকমতো কথা বলছিস না যে? ক্লান্ত? না। মাজেরা বেগম চুপ করে রইলেন। এর চেয়ে বেশি মৌমির থেকে আর কিছু আশাই করা যায় না। মেয়েটা কেমন বদলে গেছে। ধীরে ধীরে বিকেল নেমে আসে। মৌমির পেটের মধ্যে পাক দিয়ে উঠছে বারবার। মৌমি এক হাত পেটে চেপে পরশের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে। পরশ জিজ্ঞাসা করে, খিদে লাগছে? হুম, অনেক। পরশ নিজের আসন ছেড়ে উঠে যায়। প্রায় মেহমানদের খাবার শেষ। পরশ একটা টেবিল সুন্দর করে সাজাতে বলে। মৌমি শেষ সাথে তার পরিবারের সবাই খাওয়া দাওয়া করবে, তাই মৌমি স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে খাবারের মুখ দেখা গেল, কিন্তু মৌমি কিছুই খেতে পারল না। পোলাও রোস্টের গন্ধে মৌমির পেটের ভেতর থেকে সব খাবার উগলে গলায় চলে আসে। মৌমি নিজেকে সামলাতে না পেরে দৌড়ে ওয়াশরুমের দিকে এগোয়। সবাই হতবাক। পরশ বিষয়টা বুঝতে পেরে মৌমির পেছন পেছন দৌড়ায়। মাজেরা বেগমের বুকটা অজানা আশঙ্কে কেঁপে ওঠে। মৌমির শ্বশুরবাড়ির লোকজন আবারও সন্দেহ করবে না তো? বটগাছের আড়ালে দুজনের ছায়া। মৌমির অন্তর আত্মা কেঁপে উঠল। ওখানে কারা? তেনারা নয় তো? ও আল্লাহ! মৌমির বুক অতি উচ্চ গতিতে ধুকপুক ধুকপুক করা শুরু করে। মৌমির কাঁথার তল দিয়ে দু চোখ বের করে বটগাছের তলাতে তাকিয়ে আছে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর বুঝলো ওগুলো মানুষ, একটা ছেলে আর একটা মেয়ে। মৌমির ভয় কমে কৌতূহল বাড়ল। কাঁথা থেকে বেরিয়ে পা টিপে টিপে জানলার সামনে এসে নিচু হয়ে বসলো। বাইরে থেকে কেউ বুঝবে না এবার যে জানলার কাছে কেউ আছে। মৌমি লক্ষ্য করতে থাকে তাদের। ছেলে মেয়ে দুটি একজন আরেকজনকে শক্তভাবে জড়িয়ে ধরে। মিনিট দুই এইভাবে কাটে। তারপর একে অপরের থেকে আলাদা হয়। মেয়েটি বিদায় জানিয়ে তার পথ ধরে। ছেলেটিও হাঁটা ধরে। ওর গন্তব্য মৌমিদের বাড়ির দিকেই। মৌমি অবাক চোখে দেখছে এসবটা। ছেলেটি হাঁটতে হাঁটতে মৌমির জানলার সামনে দিয়ে ক্রস করে চলে যায়। ঠিক তখনই তার মুখটা স্পষ্ট দেখতে পারে মৌমি। বিস্ময়ে ফেটে পড়ল মৌমি। কি দেখলো এটা? এটা তো তার ভাই, তার আপন বড় ভাই শাওন। তার মাকনে ওই মেয়েটা শাওন ভাইয়ের গার্লফ্রেন্ড, অথচ মৌমিকে একটু বলল পর্যন্ত না। মৌমির উৎসাহ অভিমান হয়। সে সিদ্ধান্ত নেয় ভাইয়ের সাথে আর কথা বলবে না। শাওন রুমে এসে ফ্রেশ হয়, তারপর গামছা খুঁজে বেড়ায় মুখ মোছার জন্য। মো রে, গামছা কই? গামছা দিয়ে যা। এই মো। মৌমি ধমক মেরে বলল,
মৌ মরছে, কবরস্থানে আছে এখন, কি দরকার তারে? শাওন হেসে ফেলল। এত ফোংডামি কেমনে করস? গামছাটা দিয়ে যা। পারবো না, তোমার গার্লফ্রেন্ডকে বলো। গার্লফ্রেন্ড? আমার আবার গার্লফ্রেন্ড আসবে কোত্থেকে? শাওন আকাশ থেকে পড়ার ভান করলো। একদম ঢং করবা না, বুঝছো? আমি সব দেখছি। কি দেখছিস? ওই বট গাছের তলায় একটা মেয়েকে নিয়ে চাপটে ধরেছিলা তুমি। শাওন মৌমির মুখ চেপে ধরে। আস্তে, আম্মা শুননা ফেলবো তো। মৌমি শাওনের হাতে কামড় বসিয়ে দেয়। শাওনও মা গো বলে সরে যায়। মৌমি চেঁচিয়ে বলে, শুনলে শুনুক, তোমার সাথে কোনো কথা নাই আমার, কোনো কথা নাই ভাইয়া। মৌমি রুম ত্যাগ করার জন্য উদ্যত হলো। শাওন ওর হাত ধরে টান দেয় পেছন থেকে। মৌমি দাঁড়িয়ে পড়ে। শাওন মৌমিকে টেনে রুমের মাঝামাঝি জায়গায় এনে অনুরোধের স্বরে বলে, যা দেখেছিস তা কাউকে বলিস না, দোয়াই তোর, প্লিজ। মৌমি উত্তর না দিয়ে মুখ ভার করে রইল। শাওন আবারও বলে, 1 মাস যাপক সম্পর্ক, বেশি দিন হয় নাই। তোকে বলবো বলবো করো বলতে পারিনি। আসলে ভয় পাচ্ছিলাম তুই যদি কাউকে বলে দিস। মৌমির অভিমান কিছুটা হলেও কমলো। বলল, আমাকে চেনো না তুমি? কতবার বাবার পকেট দিয়ে টাকা চুরি করেছো, কতবার মায়ের জমানো টাকা সব গায়েব করে দিয়েছো, রাতভর বাইরে ঘুরে বেরিয়েছো, সেসব আমি ঢেকে রাখিনি সব, তাও তোমার বিশ্বাস নাই আমার উপর? আর শোন, বিশ্বাস তো আছে, ওসব থেকে এসব আলাদা ব্যাপার না। আচ্ছা বাদ দাও, মেয়েটাকে সেটা বলো। কাউকে বলবি না তো? আর রিয়েক্ট করবি না তো কোনো? না বাবা, বলো। টিয়া। কি? মৌমি মুখ হাঁ করে যায়। টিয়া তার ফ্রেন্ড? ফ্রেন্ড বললে কম হবে, আত্মার বন্ধু সে। ছোটবেলা থেকেই দুজন সবখানে একসাথে, সবাই ওদের মানিক জোর বলে ডাকে। এই জন্য সেই টিয়া ওর ভাইয়ের একমাত্র বড় ভাইয়ের গার্লফ্রেন্ড? মৌমি অনেকক্ষণ যাবৎ হাঁ করে রইল। শাওন চাপা স্বরে বলল, কাউকে বলিস না প্লিজ। জানিস তো ওর আব্বা আম্মা কেমন ধরনের, জানলে ওকে খুন করে গাঙ্গে ভাসিয়ে দেবে। ও আমার এত ক্লোজ ফ্রেন্ড, অথচ আমাকেও একটাবার বললো না। ভুল বুঝিস না ওকে। আমি কাউকে জানাতে মানা করছিলাম আমি ওকে খুব ভালোবাসি। অকালে ওর সাথে আমার সম্পর্কটা ঝরে পড়ুক, ওটা আমি চাইনি। মৌমি চোখ খুলে এক মন সমান ভারী দীর্ঘশ্বাস পিছনে পড়ে তার বুকে পার থেকে। শাওন টিয়ার সম্পর্কটা যদি ভালো থাকতো ওর জীবনটাও তছনছ হতো না কোনোভাবেই। ওয়াশরুমে দরজার শব্দ হচ্ছে, পরশ ডাকছে বাহির থেকে। মৌমি কল্পনা থেকে বেরিয়ে দরজা খুলে দিল। পরশ উদ্বিগ্ন গলায় বলল, ঠিক আছো তো তুমি? মৌমি মলিনভাবে হেসে বলল, আমি ঠিক আছি। আত্মীয় স্বজনরা ফুসুর ফাসুর করছে। রেহানা চৌধুরী, আলতাফ চৌধুরী হতভম্বের মতো দাঁড়িয়ে রয়েছেন। বিয়ের রিসেপশনে বিবাহিত কন্যার এইরকম হঠাৎ দৌড়ে যাওয়া কেমন একটা কানাঘুষার সৃষ্টি করছে। মাজেরা বেগম এক কোণায় শক্ত হয়ে বসে আছেন। আজ যদি মৌমির বাবা এখানে আসতেন তবে কি মাজেরা বেগম এভাবে অসহায় হতে পারতেন? তিনি সব সামলে নিতেন। পরশের হাত ধরে মৌমি ধীর পায়ে এগিয়ে আসতে থাকে। রেহানা চৌধুরী এগিয়ে যান। মৌমি পরশের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করলেন, কি সমস্যা? মৌমি ভয়ে কুঁকড়ে যায়। পরশ মৌমির চেপে ধরা হাতটা আরো জোরে চেপে বলে, খালি পেট ছিল, পোলাও আর রোস্টের কড়া গন্ধে পেট মস্ত দিয়ে উঠেছে আর বমি হয়ে যাবে, এর জন্যই এভাবে দৌড়ে চলে গেছে। ও, এখন ঠিক আছে? মৌমি ঘাড় কাত করে বলে, জি। ঠিক আছে, আসো। রেহানা চৌধুরী মৌমির হাত ধরার পরশের থেকে মৌমির হাত ছাড়িয়ে নেয়। তারপর রেহানা চৌধুরীর সাথে এগিয়ে চলে যায় খাবার টেবিলের দিকে। অনেক রাত হয়ে যায় মৌমি আর পরশের বাসায় ফিরতে ফিরতে। খাওয়া দাওয়ার পর বিকেলে কনসার্ট করা হয়েছিল। মৌমি দ্রুত ফ্রেশ হয়ে বিছানায় শোয়। ইদানিং একটু খাটুনিতে শরীর বেশ খারাপ লাগে। ওর 3 মাস হতে চলল। পরশ বাথরুমে যাওয়ার আগেই বলল, বাসায় পোলাও মাংস রান্না হয়েছে, খেতে পারবে নাকি অন্য কিছু খাবে?
মৌমি চোখ মোছা অবস্থায় জবাব দেয়। সম্ভব না খাওয়া। তাহলে অন্য কি খাবে? আপনাকে ব্যস্ত হতে হবে না, আমি স্যুপ করে নিব নিজের জন্য, আর কিছুর প্রয়োজন নেই। তোমার ইচ্ছা। পরশ বাথরুমে ঢুকে গেল। মৌমি ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো পুরনো স্মৃতিতে। আজ সকালে স্কুল যাওয়ার সময় টিয়াকে ডাকতে যায়নি মৌমি। স্কুলে গিয়েও টিয়ার সাথে কথা বলেনি। টিয়ার থেকে দূরে দূরে বসেছে। আকস্মিকতার ঘটনায় টিয়া পুরোপুরি কিং কর্তব্য বিমূঢ়। হঠাৎ মৌমির হলোটা কি? স্কুল ছুটি শেষে মৌমির ব্যাগ ছিনিয়ে নিজের মতো চলে আসতে নিলে ওর পথ আটকে দাঁড়ায় টিয়া। কোমরে হাত গুজে রাম ধমক দিয়ে উঠল সে। এই তোর সমস্যা কি? আমাকে অবহেলা করতেছিস কেন? পাত্তাই দিচ্ছিস না। মৌমি শীতল গলায় বলল, রাস্তা ছাড়। ছাড়বো না, আমাকে জবাব দে। কি হয়েছে তোর? এমনি কিছু না। কিছু না বললেই তো হবে না, জবাব দে। টিয়া মৌমির দু কাঁধে হাত রাখার জন্য উদ্যত হতে মৌমি চেঁচিয়ে বলে, একদম ছুবি না। কেমনে পারলি আমার থেকে এত বড় জিনিসটা লুকাতে? কেমনে পারলি বল? টিয়া থতমত খেলো। আমতা আমতা করে বলে, কি লুকাইছি? জানিস না? তুই খোলাসা করে বল প্লিজ। তুই আমার ভাইয়ের সাথে সম্পর্ক করস, এটা আমাকে বলছিস? টিয়া চুপ হয়ে যায়। মৌমি বকেই চলল, ন্যাংটাকালের বান্ধবী তুই আমার। এইটুকুন দেখছি তোরে, তোর নারী নক্ষত্র সব আমার জানাশোনা। সে আমার থেকে তুই লুকালি? আমার থেকে? ধর তোর জায়গায় আমি থাকতাম যদি, কেমন লাগতো তোর? টিয়া ভোতা মুখে উত্তর করল, খারাপ। আমার তো আরও বেশি খারাপ লাগতেছে, খুব খুব খুব। তুই যে কেমনে পাইলি? মৌমি একটা হতাশার নিঃশ্বাস ছাড়ে। টিয়া থেমে থেমে প্রশ্ন করে, কিভাবে জানিস তুই? ভাইয়া বলছে কাল রাতে বটগাছতলায় আপনাদের দেখে ফেলছি আমি। হো। এইবার সর, বাসায় যেতে দে। টিয়া কাঁদো কাঁদো হয়ে বলে, তোর ভাই মানা করেছিল তাই বলিনি। প্লিজ মাফ করে দাও আমাকে, প্লিজ। আর হবে না, প্লিজ ক্ষমা কর। টিয়া আর একটু হলেই কেঁদে ফেলবে এমন একটা অবস্থা। মৌমির তীব্র মন খারাপ থাকলেও টিয়ার কর্মকাণ্ড দেখে সে হেসে ফেলল। টিয়া চোখ দিয়ে তখন অঝোর ধারায় বইছে। মৌমি তা দেখে আরও জোরে হেসে ওঠে। টিয়া থমকে কান্না থামায়, নাক টেনে লম্বা গলায় বলে, তুই হাসছিস? হাস, সমস্যা নাই। তারপরেও রাগ করে থাকিস না আর প্লিজ। দয়া কর বোন, আমি তোকে প্রথমে বলতে চাইছিলাম, বিশ্বাস কর, একমাত্র তোর ভাইয়ের জন্যই। মৌমি টিয়ার একটি হাত নিজের হাতের মধ্যে গুজে বলল, হয়েছে, চুপ কর, আমি বুঝছি সব। যাই হোক, বাদ দে, আয় একসাথে বাসায় যাই। টিয়া হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছতে মুছতে বলে, সত্যি মাফ করছিস? বন্ধুত্বে নো সরি নো থ্যাংক ইউ, এটা ভুলে গেছিস? টিয়া স্নিগ্ধ হেসে বলল, ভুলিনি। তাহলে আর সরি বলিস না, চল বাসায় যাই। টিয়াকে তার বাসার সামনে ছেড়ে দিয়ে মৌমি যখন নিজের বাসায় যাওয়ার জন্য উদ্যত হয় তখন একটি চিকন কণ্ঠ তার নাম ধরে ডেকে ওঠে, মৌমি, এই মৌমি। মৌমি পেছন ফিরে দেখে শেফালি বেগম দাঁড়িয়ে আছেন। ঘামের কদমাক্ত চেহারা, অতি পুরনো শাড়ির আঁচল দিয়ে কপালের ঘামটুকু মুছতে মুছতে বললেন, ভেতরে আয়, আজ শেরপুটির ঝোল রেঁধেছি, খেয়ে যাবি, আয়। শেফালি বেগম টিয়ার আম্মা। টিয়া তার কাছে যেমন, মৌমিও তার কাছে ঠিক অমনটাই। মৌমির মাথা নাড়িয়ে টিয়াদের বাড়ির ভেতরে ঢোকে। খাওয়ার টেবিলে এসে বসতেই তার চক্ষু চড়ক গাছ। কম হলেও 8 পদের রান্না। মৌমি ফিসফিস করে টিয়াকে জিজ্ঞাসা করে, এত খাবার কার জন্য? আমার জন্য তো নিশ্চয়ই নয়। টিয়া জবাবে বলে, তুই কি আমাদের বাড়ির স্পেশাল গেস্ট নাকি? তুই হলি আমাদেরই একজন। তোর জন্য অত আয়োজন করতে পারবো না বাপু। এসব ভাইয়ার জন্য। ভাইয়া আসছে। কোন ভাই? ছোট ভাই। ও। মৌমির বুকের ভেতরে এক অদ্ভুত শিহরণ কাজ করা শুরু করে। টিয়া 3 ভাই, বড় জোন আতিক, মেজ জোন ছাবিদ আর ছোট জোন নীল। নীলের নীল নাম রাখার পেছনে অবশ্যই একটা কারণ আছে। ওনার চোখের রংটা পুরো গাঢ় নীল বর্ণের।
দেখতে ইংরেজদের মতো ধবধবে সাদা। টিয়ার মা শ্যামলা বর্ণের হলেও টিয়ার বাবা অতিরিক্ত ফর্সা। নীল তারই বহিঃপ্রকাশ। অপরদিকে আতিক ছাবিদ শ্যামলা বর্ণের। কেন জানি মৌমির নীলকে প্রচণ্ড ভালো লাগে। কেন লাগে সে কথায় মৌমি নিজেও জানে না। হয়তো নীলের নীল চোখের জন্য, নয়তো অন্য কিছু। পড়াশোনার সুবাদে নীল ঢাকায় থাকে। বছরে 2-1বার বাড়িতে আসে। যখন যখন আসে সে সময়গুলি মৌমির জন্য ঈদের চাঁদ দেখার ন্যায় আনন্দের। মৌমির সমস্ত চিন্তার সুতো ছিঁড়ে গেল টিয়ার কথায়। খাচ্ছিস না কেন? ধ্যান কই? আরে খাচ্ছি তো। মৌমি স্বাভাবিকের তুলনায় অনেক সময় নিয়ে ধীর গতিতে খাওয়া সম্পূর্ণ করে, এই ভেবে যদি নীলও খেতে আসে। কিন্তু মৌমির ভাবনায় সে ঘুরে বালি। নীল এলো না। মৌমি আর টিয়া খাওয়া শেষ করে উঠে গেল। টিয়ার রুমে গিয়ে বসলো মৌমি। টিয়া দরজা আটকে দিয়ে একটা বক্স বের করলো ড্রয়ার থেকে। সেটা মৌমিকে দেখিয়ে বলল, এখানে সব আছে, তোর ভাইয়া যেগুলো গিফট করেছে সেগুলো সব। মৌমি উৎসাহের সাথে বক্স খুলল। একটা ঘড়ি, একটা আংটি, কিছু শুকিয়ে যাওয়া গোলাপ ফুল, অনেকগুলো চিঠি আর কিছু চকলেটের খোসা। মৌমি ফোঁস করে একটা রাগের শ্বাস ছেড়ে বলল, বাহ, আমি যখন পা ধইরা কান্দি চকলেটের জন্য তখন তো দেয় না, আর তোমারে ঠিকই দেয়। আজকে বাসায় যাই একবার, খবর আছে ভাইয়ার। টিয়া স্মিত হাসলো। মৌমি এবার মনোযোগ দিল চিঠিগুলোর দিকে। একটা চিঠি তুলে নিয়ে বলল, মাথা মোটাটা কি লিখছে দেখি। টিয়া ছো মেরে মৌমির হাত থেকে চিঠিটা সরিয়ে নেয়। বলে, এগুলো অনেক পার্সোনাল, প্লিজ এগুলো দেখিস না। আমি না তোর বেস্টু? তবু প্লিজ। মৌমি ছেড়ে দিল। আচ্ছা যা, দেখলাম না। আচ্ছা একটা কথা বলতো, ভালোবাসা, প্রেম এসব করতে কেমন? আমি তো কখনো করি নাই, তাই বুঝতেছি না। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে টিয়ার মুখে একটা আলাদা মুগ্ধতা ছেয়ে গেল, যেটা মৌমির চোখ এড়ালো না। ভালোবাসা যে কী জিনিস তা নিজেও জানি না, বুঝলি? আসলে যে ভালোবাসে একমাত্র সেই বুঝবে এর মর্ম। জানিস, যাকে ভালোবাসে মানুষ, তার জন্য তখন নিজের জীবনটাও বিপন্ন করতে গায়ে বাঁধবে না। দিন রাতের সেকেন্ড সেকেন্ড মুহূর্ত সবটাই তাকে ঘিরে ভাবনায় কাটে। যে কোনো সুন্দর জিনিস দেখলেই মন চায় তাকে নিয়ে উপভোগ করতে। নিজের সবচেয়ে দুঃখের সময় তার কথাই আগে মনে পড়ে। সুখের সময়গুলোতেও সেম। তার জন্য সেই মনটাও সব সময় সেজেগুজে থাকতে চায়। তার জন্য নিজেকে আলাদা মাধুর্যতায় সাজাতে ইচ্ছে করে। কিভাবে যে তোকে বোঝায় ভালোবাসা কী জিনিস, এর ব্যাপারে যত বলবো ততই কম। টিয়া থামে, দম নেয় লম্বা করে, তারপর দম ছেড়ে ঠোঁটের কোণায় হাসি ফোটায়। মৌমি টিয়ার দিকে ঝুঁকে অনুসন্ধানী গলায় বলে, এসব বলার সময় ভাইয়ার কথাই ভাবছিলি তাই না? টিয়া লাজুক হয়ে উত্তর করে, যাকে ভালোবাসি তাকে নিয়েই তো ভাববো। মৌমি টিয়ার কথা শুনে থেমে যায়। টিয়া না হয় শাওন ভাইয়ের ভালোবাসে তাই তার কথা ভাবছে, তাহলে মৌমির চোখে তারার নীলের নীল চোখ জোড়া ভেসে উঠল কেন? টিয়াদের বাড়ির থেকে বিকেলের দিকে ফিরে আসে মৌমি। তার ছোট্ট মনটা বড্ড খারাপ আজ। অনেকবার নীলের দেখা পাওয়ার চেষ্টা করেও কাজ হয়নি, কারণ নীল বেঘরে ঘুমাচ্ছে। শাওন মৌমিকে চেপে ধরল। টিয়াদের বাড়ি ছিলি না? ও কি করছিল রে? আমার ব্যাপারে কি কি কথা হলো? এই মৌমি শাওনকে মারে এক রাম ধমক। ভাইয়া প্লিজ একটু চুপ হও। আমাদের গল্প করার টপিকের অভাব পড়ে নাই যে তোমাকে নিয়ে ঘ্যান ঘ্যান প্যান প্যান করবো, ওকে? মৌমি গটগট করে নিজের রুমে আসে, ব্যাগটা ছুঁড়ে মারে পড়ার টেবিলের ওপর। এদিকে শাওন ভ্যাবলার মতো দাঁড়িয়ে রইল। মৌমির এইরূপ আচরণের কারণ তার মাথায় কোনোভাবেই ঢুকছে না। মৌমি কি হলো? কেন এরকম করলো নিজের ভাইয়ের সাথে? মৌমি বিছানায় নিজের মাথা চেপে বসে রইল। কিছু ভালো লাগছে না তার, কিছুই না। কেন একবার নীল এলো না? এত ঘুম কেন তার? মৌমির নীলের ঘুমের ওপর রাগ জন্মায়। শাওন একবার ভাবে মৌমির কাছে গিয়ে ওকে দেখে আসবে, আবারও ভাবে দরকার নেই। সময় কাটে। সন্ধ্যার দিকে ঘুম থেকে ওঠে মৌমি। চিন্তার বেড়া জালে আটকে কখন যে ঘুমিয়ে গিয়েছে সে
চোখ জোড়া ডলতে ডলতে রুম ছেড়ে বের হলো। মাজেরা বেগম চা বানাচ্ছিলেন। মৌমি জড়ানো গলায় জিজ্ঞাসা করলো, মা, ভাইয়া কই? ছাদে বোধ হয়, দেখ গিয়ে। ব্যস্ত গলায় বললেন মাজেরা বেগম। মৌমি ধীর পায়ে ছাদের দিকে পা বাড়ালো। রাত 10টা, খাওয়া দাওয়া করা লাগবে না? পরশ একটু কর্কশ কণ্ঠে কথাটা বলে ওঠে। মৌমি চমকে চোখ খোলে। চমকানোর জন্য তার শরীরটাও উৎসুক কেঁপে ওঠে। পরশ আবারও বলল, নিজের প্রতি এত অবহেলা কেন তোমার? নিজের জন্য না হোক, পেটে যে জন আছে তার জন্য হলেও নিয়ম মাফিক খাবার খেতে হবে। দুপুরে খাবারটা অল্প করে খেয়েছো একদম। মৌমি নিচু গলায় বলল, আমার খেতে ইচ্ছে করছে না। আমার কি দোষ তাতে? না, তোমার দোষ না, দোষ তোমার অবস্থার। এই অবস্থায় মেয়েদের খেতে ইচ্ছে করে না, এটাই স্বাভাবিক। তাই বলে খাওয়া বন্ধ করে দিলে চলবে না, জোর করে হলেও খেতে হবে। নিজেও বাঁচতে হবে, তাকেও বাঁচতে হবে। স্যুপ খেতে চাইছিলা না? এই নাও, এবার ওঠো, খাওয়া এখন। মৌমি হাঁ করে তাকিয়ে আছে পরশের দিকে। পরশের ব্যবহার দেখে মনে হচ্ছে না জানি কত বছরের পুরনো সম্পর্ক তাদের। পরশের এক একটি কথায় কত না অধিকার আবদার। মৌমিকে ড্যাব ড্যাব করে চোখে তাকিয়ে থাকতে দেখে পরশ অপ্রস্তুত বোধ করে। রয়ে সয়ে বলল, এভাবে কি দেখছো, উঠবে না? উঠবো। মৌমি ধীর গলায় বলে উঠে বসে। পরশ তার সামনে স্যুপের বাটিটা রেখে বলে, খেয়ে নাও, আমি আসছি। পরশ চলে যেতে চাইলে মৌমি বলে ওঠে। শুনুন। পরশ ঘুরে দাঁড়িয়ে বলে, কি? আমার আর আমার বেবিকে নিয়ে এত চিন্তা কেন? ও তো আমার বেবি, আপনার না, অন্য কারোর সন্তানও। মৌমি আগ্রহী গলায়, সত্যি পরশের প্রতিটা আচরণ তার কাছে অদ্ভুতের থেকেও অদ্ভুত। পরশ কেমন একটা রহস্যময় হাসি প্রদান করলো, বলল, ধীরে সুস্থে খেয়ে নাও, তারপর আমার গল্প বলবো। পরশ চলে যায়। মৌমির ছোট মাথায় রাজ্যের চিন্তারা ভর করছে। কি গল্প, কি পরশের জীবনেও মৌমির মতো ঘটনা আছে কি? না, এটা হওয়া সম্ভব না। মৌমির সাথে যা ঘটেছে তা একটি মেয়ের সাথে ঘটতে পারে, ছেলের সাথে না। প্রকৃতির নিজস্ব নিয়ম নীতি আছে তো। মৌমি ঝটপট খাওয়া শেষ করে। রেহানা চৌধুরী একবার এসে বউকে দেখে যান। টুকটাক দুটো কথা বলে তিনি ঘুমাতে চলে যান। আলতাফ চৌধুরী ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছেন। আজকে সবার উপর দিয়ে কম বেশি ধকল গেছে। মৌমি একা হয়ে পড়লেন। পরশ রুমে ঢুকে দরজা আটকে দিয়ে মৌমির সামনাসামনি আসতেই গভীর আগ্রহে মৌমি বলল, আপনার গল্প বলুন এবার। পরশ আবারও সেই রহস্যময় হাসি দিল। এক ভুরু উঁচিয়ে বলে, এর ইচ্ছা আমার গল্প শোনার? জি বলুন না। একটা নারীত্ব যেমন তার কাছে মূল্যবান, মর্যাদাপূর্ণ, একজন পুরুষের কাছেও তার পুরুষত্ব তেমন। তুমি তো মা হতে পেরেছ, কিন্তু আমি কোনোদিন বাবা হতে পারবো না। ইয়েস, আই অ্যাম টেলিং দ্য ট্রুথ। আমি কোনোদিন ভাবিনি আমার জীবনেও কেউ জড়াবে, অথচ তুমি জড়িয়েছ, সাথে আরেকজন জড়িয়েছে। এই দুজনকে নিয়েই আমি পৃথিবীর আলো দেখতে চাই, পৃথিবীর মুক্ত বাতাসে শ্বাস নিতে চাই। তাই তুমি আর ও দুজন আমার কাছে সমান ইম্পর্টেন্ট। এক শ্বাসে কথাগুলো বলে হাঁপিয়ে ওঠে পরশ। তাই থামে সে, জিরিয়ে দম নেয়। মৌমি স্তব্ধ হয়ে বসে আছে। পরশের চোখ কোণায় চিকচিক নোনা পানির রেখা। মৌমির আচমকা বলে ওঠে, কাঁদবেন না প্লিজ। পরশ নাক টেনে চোখে চলে আসা পানি দুটো চোখ দিয়ে শুষে নেয়, কান্না আটকায়। প্রসঙ্গ পাল্টাতে বলে, থাকবা আমার সাথে আমার মৃত্যুর আগ পর্যন্ত? মৌমির মুখে অস্পষ্ট হাসি ফুটিয়ে বলে, কেন নয়? বর্তমান। সামনে বসে থাকা মেয়েটার দিকে বিস্ফারিত নয়নে তাকিয়ে আছে নীল। মেয়েটার নাম মেঘা। নীলের চেয়ে বয়সে 7 বছরের ছোট। এত পুচকে একটা মেয়ের সম্বন্ধে নীলের খারাপ বই ভালো কোনো ধারণা হচ্ছে না। মেঘা নিজেকে গুটিয়ে চুপচাপ বসে আছে। তার কপালে সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো ভাঁজ পড়া, চোখে ভয়। নীল গলা খাকা করে বলে উঠল, তোমাকে না কতবার মানা করেছি আমাকে ফলো না করার জন্য? মেঘা কিছু একটা ভেবে বলল, 9 দিন মানা করেছিলেন, আমি গুনে রেখেছি। নীলের রাগ কমে বাড়তে থাকে।
ফাজলামি করো? এই মেয়ে, হাঁটুর বয়সী তুমি আমার। লজ্জা করে না নিজের বড় ভাইয়ের সামনে কাউকে আই লাভ ইউ বলতে, তার পিছন পিছন ঘুরে বেড়াতে? মেঘা মুখ তুলে নীলের চোখে চোখ রাখে বলে, আপনি তো আর আপন বড় ভাই না, বাদুর সম্পর্কেরও কেউ না। আপনাকে চিনি 10 দিন যাবত, তো লজ্জা করবে কেন? তোমার স্পর্ধা তো কম না, ভালোই তো তর্ক জানো। হবু বয়ফ্রেন্ডকে শাসানো স্পর্ধার মধ্যে পড়ে না। কি? নীলের চোখ রসগোল্লার সাইজ হয়, লাফিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। তা দেখে মেঘাও দাঁড়িয়ে যায়। তার মুখ থেকে ভয়ের রেখা চলে গেল, সেখানে এক ধরনের দুষ্টুমির রেখা ফুটে উঠেছে। নীল কিছু বলার আগেই মেঘা বলল, লিখে রাখুন, একদিন আপনি আমার বয়ফ্রেন্ড হবেনই। আমাকে একদিন ভালোবাসতেই হবে আপনার। আজ যাই। মেঘা হাই হিল জুতোর গটগট আওয়াজ তুলে চলে যায়। নীল ক্রোধে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে। মেয়েটাকে আর একবার দেখুক, তার আশেপাশে চর মেরে গা যদি না ফাটিয়ে দেয়, তবে নীলের নাম সে নিজেই পাল্টে ফেলবে। অতীত। সকাল সকাল টিয়াদের বাড়ি গিয়ে হাজির হয় মৌমি। নীলকে একবার দেখার আশায় সারা রাত ভেবে আবিষ্কার করলো তার কিশোরী মন একগুচ্ছ শুভ্র ভালোবাসার অনুভূতিতে তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর সেই শুভ্র অনুভূতির মালিক একমাত্র নীল। কিন্তু টিয়া বলল, নীল ভাইয়া কাল রাতেই ঢাকা ফিরে গেছে। তার এক ক্লোজ বন্ধু ভীষণ অসুস্থ, তাই। কথাটা শুনতে মমির মনে নেমে আসে বিষণ্ণতা। চোখগুলো ভিজে ওঠে মনের অজান্তেই। টিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে, কাঁদছিস কেন? কি হলো তোর? মমি উত্তর দিতে পারে না। টিয়ার বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁদে। টিয়া হতবিহ্বলের ন্যায় দাঁড়িয়ে থাকে। মমির এইরূপ আচরণ করার কারণটা খুঁজে পায় না। এক সময় মমি শান্ত হন। টিয়ার বুক থেকে মাথা তুলে চোখে জল মুছে ফেলে। গলার স্বর একদম স্বাভাবিক করে বলে, স্কুল যাবি না? চল। টিয়া মমি থুতনিতে হাত দিয়ে মুখটাকে উঁচু করে তোলে। অনুসন্ধানী গলায় জিজ্ঞাসা করে, তোর কি হয়েছে আমাকে বল। মমি মাথা এদিকে ওদিকে নাড়ায়, দুর্বল গলায় বলল, কিছু না। টিয়া জোর দেয়, আমার কসম। মমি চুপসে যায়, অসহায় চোখে টিয়ার দিকে তাকিয়ে থাকে। টিয়া ফের জোর দিয়ে বলে, কি বল। মমির বুক চিরে একটা দীর্ঘশ্বাস পিছলে বের হয়। অনুতপ্ত গলায় বলে, নীল ভাইকে নিয়ে নিজের অজান্তেই আমার মন ভাবতে শুরু করেছে। কি করব আমি, বল। টিয়া মাথায় আকাশ ভেঙে পড়ে, চেঁচিয়ে বলে, কি? মমি চুপ করে থাকে। টিয়া সময় নিয়ে স্বাভাবিক হয়, পুরো বিষয়টা বুঝতে পেরে বলে, তুই কি ভাইয়াকে পছন্দ করিস? মমি নিচু গলায় বলল, মেবি। টিয়া ভেতরটা খুশিতে ভরে ওঠে। সে মমির হাত দুটো চেপে ধরে খুশি খুশি গলায় বলে ওঠে, আমি ব্যবস্থা করে দেই, ভাইয়ার সাথে কথা বলবি? মমি ভীষণভাবে চমকালো। সে টিয়ার থেকে এমন আচরণ আশা করেনি। প্রশ্নবিদ্ধ চোখে টিয়ার দিকে তাকিয়ে থাকে। টিয়ার সেই প্রশ্ন বুঝতে পেরে বলে, আমি বুঝেছি তোর প্রশ্ন। কাকে কখন কার চোখে ভালো লেগে যাবে সেটা কেউ বলতে পারে না। সেই ভালো লাগা আটকানোর জন্য আমি কে ভাবিস না। তোর ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, তাই আমি তোরটাও অ্যাকসেপ্ট করছি। যদি আমার আর সামনে সম্পর্ক নাও থাকতো, তবুও আমি তোকে সাপোর্ট করতাম, কারণ আই লাভ ইউ। মমির চোখ খুশিতে ভরে ওঠে। টিয়াকে ঝাপটে ধরে কেঁদে ফেলে সে। ভাঙা আওয়াজ তুলে বলে, লাভ ইউ টু, ইউ আর দ্য বেস্ট। স্কুল শেষে দুই বান্ধবী বাসায় ফিরে আসে। টিয়া নীলের নাম্বারটা জোগাড় করে মৌমিকে একটা কাগজে লিখে দেয়। মৌমি নাম্বার নিয়ে খুশি মনে বাড়ি ফিরে আসে। টিয়া শিখিয়ে দিয়েছে রাতে ফোন দেওয়ার জন্য, যে কোনো বাহানা দুটো কথা বলার জন্য। কথা বলতে বলতে একে অপরের কাছাকাছি আসা যাবে এক সময়। রাতে খাবার পর মৌমি শুয়ে পড়ে নিজের রুমে। সাথে রেখেছে মায়ের ফোনটা। কিন্তু মাজরা বেগম খানিক বাদে এসে মৌমিকে জিজ্ঞাসা করলেন, আমার ফোনটা পাচ্ছি না। আমার ফোন কি তোর কাছে? মৌমি বিরক্ত মুখে বলল, আমার কাছে। দে তো। কেন? আমার দরকার তাই। আমার কাছেই থাকুক, আমি FM শুনবো। মাজরা বেগম তবুও বললেন, পরে শুনিস, দে। মৌমি চেঁচিয়ে বলে, না, বললাম তো আজ শুনবো।
মাজেরা বেগম হতভম্ব হয়ে পড়লেন। মেয়ের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকে চলে গেলেন রুম থেকে। মমি স্বস্তির নিঃশ্বাস ফেলে। মমি চিল্লানি শাওনের কানেও যায়। সে মমির ঘরের দিকে এগোচ্ছিল, কিন্তু মাকে মমির রুম থেকে বের হতে দেখে জিজ্ঞাসা করলো, ও এভাবে চেঁচালো কেন মা? মাজেরা বেগম উত্তপ্ত মেজাজে বললেন, জানি না, ফোন চাইলাম দিল তো না, উল্টা চেঁচালো। ওর ফোন দিয়ে কি কাজ? কিসের রেডিও শুনবে নাকি? শাওন আনমনেই বলল, ইদানিং ওর যেন কি হয়েছে, শুধু শুধু রিয়াদ করে বসে। নীল মাত্রই বাসায় ফিরেছে। তার বন্ধু সাদিক বাইক অ্যাক্সিডেন্ট করে ক্রিটিক্যাল অবস্থায় আছে। এক ব্যাগ রক্তও দিয়েছে নীল তাকে। হাসপাতাল থেকে আসতেই ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। নীল ফোন বের করে দেখলো আননোন নাম্বার। রাত বাজে 11:30। এত রাতে আননোন নাম্বার থেকে কল। নীল রিসিভ করলো। হ্যালো। নীলের মোটা পুরুষালী কণ্ঠ শুনে মমির বুকের মাঝে তোলপাড় শুরু হয়। রগে রগে ছড়িয়ে পড়ে শিরশিরানি। পাঁজরে পাঁজরে ধরে কাঁপন। মমি তৎক্ষণাৎই কোনো কথা বলতে পারল না। সাময়িকভাবে বোবা হয়ে গেল সে। নীল ভ্রু কুঁচকে আবারও বলে ওঠে, হ্যালো, কে বলছেন? মমি কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো। নীলের কুঁচকে যাওয়া ভ্রু আবারও কুঁচকে গেল। গলায় বিস্ময় ঢেলে বলল, কে কে আপনি? মমি পূর্বের ন্যায় কাঁপা গলায় বলল, আমি আমি মৌমি। কোন মমি? মমি এরপর কি উত্তর করবে বুঝতে পারল না। দ্রুত ফোনের লাইন কেটে ফোন বন্ধ করে ফেলে। নীল আবারও ডায়াল করে একই নাম্বারে, কিন্তু নাম্বার বন্ধ। নীলের বিগড়ে যাওয়া মেজাজ আরও বিগড়ে যায়। এটা নিশ্চয়ই রিমঝিমের কাজ। নীল মনে মনে সিদ্ধান্ত নেয় কালকেই ভার্সিটি গিয়ে রিমঝিমকে একটা উচিত শিক্ষা শিক্ষিত করতে হবে। সারা রাত নীলকে নিয়ে জল্পনায় কেটেছে মৌমির। ঘুমের পরিমাণ হয়েছে কম, তাই সকালে সময় মতো উঠতে পারল না। এমনকি মাজেরা বেগম এসে অনেক ডাকাডাকি করলেন, তাও মৌমি উঠল না। মাজেরা বেগম বেশ রাগী গলাতেই তখন বললেন, সারা রাত রেডিও শোনার কুফল এটা। আজ থেকে ফোন চাইস, দিবনি পিঠের মধ্যে। কথাগুলো মমির কান দিয়ে ঢুকেও ঢুকলো না। সে পূর্বের মতো ঘুমে আচ্ছন্ন। দেরিতে ওঠার ফলে স্কুল মিস। মমি ছাদে নিভু চোখ নিয়ে দাঁড়ায়। উত্তর পানে মুখ করে মুক্ত বাতাসে নিজেকে সিক্ত করে নিতে নিতে মুখে ব্রাশ তুলে নেয়। এমন সময় পেছন থেকে শাওন ডাকে। মৌমি পেছনে ঘুরে তাকায়। শাওনকে দেখা মাত্রই চোখ মুখ কেমন যেন বিকৃতি করে ফেলে। বিরক্ত গলায় বলে, কি? শাওন অত্যাশ্চর্য হয়ে বলল, তোর কি হয়েছে বলতো? কেমন কেমন জানি করস তুই। ইদানিং কারোর সাথে ভালো ব্যবহার করিস না, আবার আমাদেরও উপস্থিতিও সহ্য করতে পারিস না। মৌমি মুখ ভর্তি ফেনা নিয়ে বলল, কিছু না। মুখ থেকে ফেনা ফেলা, সুন্দর করে কথা বল। মৌমি ফেনা ফেলার ঠিক, কিন্তু সুন্দরভাবে কথা বলে না, উল্টো তেতে বলে। সমস্যা কি ভাই তোমার? তোমার জ্বালাই ব্রাশটাও করা যাবে না নাকি? আজীব, জানালাম কই? আমি তোকে জাস্ট করলাম। যাও তো, কথা বলার মুড নাই আমার। শাওন ভারী খেপে গেল। রাগী স্বরে বলল, এক চরে সব দাঁত ফালাই দেব, বেয়াদব মেয়ে। মৌমি মুখ ভেঙচি মেরে বলল, তাহলে তোমার সিক্রেটটাও সবাই জেনে যাবে। এই জন্যে তোকে জানাতে চাই নাই। এখন এগুলো নিয়ে ব্ল্যাকমেল করবি আমারে। বুঝছো যখন বলতেছো কেন? সরো, ফ্রেশ হবো আমি। টিয়াদের বাসায় যাব। ও স্কুলে? জি না, ও বাসায়। আমি না গেলেও কোনোদিনও স্কুলে যায় না। রিমঝিম ধুকপুক ধুকপুক করতে থাকা মনের টোনার ক্যাম্পের দিকে এগোয়। একজন এসে বলে গেল নীল নাকি তাকে ডেকে পাঠিয়েছে। ব্যাপারটা খুবই অদ্ভুত। বেশ কিছুদিন যাবৎ হাত ধুয়ে নীলের পেছনে পড়েছে রিমঝিম। নীলকে যেই দেখবে সেই ফিদা হবে, এত কিউট ও। আর চেহারার ইনোসেন্ট ভাব স্পষ্ট। কিন্তু নীল কোনো এক বিশেষ কারণে কাউকেই পাত্তা দেয় না। কোনো মেয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে না।
হয়তো ওর এই বিশেষ কারণের জন্যই মেয়েরা আরো বেশি পাগল হয়ে যায় ওর প্রতি। নীল একটা চেয়ারে হেলান দিয়ে বসেছিল। রিমঝিমকে আসতে দেখে উঠে দাঁড়ালো। রিমঝিমের পা দুটো ঠক ঠক করে কাঁপছে, যেন পৌষের তীব্র শীত ধরেছে তাকে। হাঁটার গতি স্লুথ করে স্থির হয়ে দাঁড়ায় সে। নীলই এগিয়ে আসে, মুখ শক্ত ভাব তার। রিমঝিম মুয়ে যাওয়া গলায় জিজ্ঞাসা করে, কি জন্য রেখেছেন? নীল সে কথার জবাবে রিমঝিমকে ঠাটিয়ে একটা চড় মারে। পুরো ক্যাম্পাসের সবাই স্তব্ধ। যে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে রইল। যে যে কাজ করছিল সব ফেলে স্থির হয়ে গেল। রিমঝিম প্রচণ্ড শক খেলো। বিস্ময়ে চোখ দুটো গোল গোল হয়ে গেল। ঠিক তখনই তার বিস্ময় আরও বাড়তে নীল দ্বিতীয় চড়টা মারে। রিমঝিম দুগালে হাত চেপে ফুপিয়ে ওঠে। নীল আক্রোশে ফেটে পড়া গলায় বলে, ভার্সিটিতে আসো ছেলে পটানোর জন্য? এতদিন ভার্সিটির ভিতরে যা করেছো তার জন্য ক্ষমা করা যায়, কিন্তু ফোন নাম্বার নিয়ে সিনিয়রদের হয়রানি করো, এই মেয়ে তো সাহস তোমাকে কে দিয়েছে? নেক্সট টাইম আর যদি কখনো আমার নম্বরে ফোন আসে তবে 2টার বদলে 4টা চর খাবে, মনে থাকে যেন। গো লিভ নাও। নীল ধমকা ধমকিতে রিমঝিম চুপসে যায়। ঝিম মেরে দাঁড়িয়ে থাকে না গিয়ে মাথা ঘুরিয়ে অন্য কথা। যে কখন নীলকে ফোন করলো তার কাছে তো নীলের নাম্বারই নাই। রিমঝিম 7-5 ভাবনা থামিয়ে বুকে সাহস নিয়ে ধীর গলায় জানতে চায়, আমি কখন ফোন দিলাম আপনাকে? নীলের চোখ বড় বড় হয়, চেঁচিয়ে বলে ওঠে, ফাজিল মেয়ে, আবার মিথ্যা বলো। আরও 2টা খাওয়ার শখ জমেছে। রিমঝিমের চোখের পাতা ভিজে জুবুথুবু হয়ে যায়। সে আকস্মিকতা ভাবে কোনো কথা বলতে পারে না। আশেপাশে সবাই কেমনভাবে তাকিয়ে আছে। রিমঝিমের ইচ্ছে করছে লজ্জায় মাটিতে মিশে যেতে। মনে প্রাণে দোয়া করছে সে, যেন ধরণী মাতা তার মাটি ফাঁকা করে দিয়ে রিমঝিমকে ভেতরে ঢুকতে আহ্বান করে। রিমঝিম নিজেকে সামলায়, কেঁদে ফেলে সবার সামনে। নিজেকে আরও ছোট বানাতে চায় না। মুখ তুলে লম্বা শ্বাস নেয়, থেমে থেমে বলে, আমি সত্যি কাল ফোন দিইনি আপনাকে। আমার কাছে আপনার ফোন নাম্বার নেই। তবুও কিসের জন্য এরকম করলেন আমি জানি না। রিমঝিম ঘুরে দাঁড়ায়, এক ছুটে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। নীল হাতের ইশারায় একটা ছোট ছেলেকে কোল্ড ড্রিঙ্কস দিতে বলে। নীলের বন্ধুরা ওকে ঘিরে দাঁড়ায়। আসিফ বলে, ভাই ঠিক করলি কাজটা, হোক জুনিয়র, তবুও তো মেয়ে মানুষ। নীল কোল্ড ড্রিঙ্কসের মুখে চুমুক লাগিয়ে বলে, আমি একবারই ভেবে কাজ করি, দ্বিতীয়বার কোনো কিছু ভাবার টাইম নেই। রনি তাই শুনে জবাবে বলল, এই একবার ভাবনাটাই তোর জীবনের কোনো একদিন কাল হয়ে দাঁড়াবে, দেখিস। রিমঝিম বাথরুমের দরজা আটকে কাঁদছে। কি যন্ত্রণাদায়ক সেই কান্না। এর আগে এত অপমানিত সে কখনো হয়নি, কখনো না। রোজা, বৃথি, লামিয়া বাথরুমের দরজার মুখে দাঁড়িয়ে আছে। রোজা ক্রমাগত দরজায় আঘাত করে চেঁচিয়ে বলছে, রিজি, একবার দরজাটা খোল প্লিজ দোস্ত, একবার খোল দরজাটা। ওপাশ থেকে রিমঝিমের এই বিষয়ে সারা শব্দ নেই কোনো। সে কেঁদেই যাচ্ছে। রোজা আবারও দরজায় আঘাত করে একই কথা বলে। বিথি রোজার ঘাড়ে হাত দিয়ে বলে, দোস্ত থাম, ওকে ওর মতো ছাড়, ও অনেক হার্ট হয়েছে। আমরা ওকে এখন প্রেশার নাই দিই। রোজা দাঁত কিরমির করে বলে, কুত্তার বাচ্চা একটা, সিনিয়র আর একটু সুন্দর হয়েছে দেখা মাথা কিনে নিছে। মায়াকো গায়ে হাত তুলতেও গায়ে বাঁধে না। লামিয়া মাছ দিয়ে বলল, ডিপার্টমেন্ট ডিনের কাছে বিচার দিব, কি বলিস? লাভ নেই, নীল ভাইয়ের গ্যাং অনেক বড়। ভার্সিটির অর্ধেক প্রোগ্রাম তাদের আয়ত্তে থাকে। দেখিস না, প্রফেসররাও নম করে চলে ওদেরকে। তো তাই বলে বিনা কারণে রিমঝিমের সাথে এরকমটা করবে? সেটা আমরা মেনে নিব? এগুলো মেনে নেওয়া যায়? আলাদাভাবে বলতো বা একলা এক জায়গায় বলতো তাহলে না হয় বাদ দিতাম, কিন্তু সবার সামনে পুরো ভার্সিটি জানাজানি হয়ে গেছে, জানিস? আমরা কি করতে পারি বল? যদি করার কিছু থাকতো অবশ্যই করতাম। আমরা তো ওর বন্ধু নাকি? কিন্তু আসলে তো করার কিছুই নেই রে। নীল ভাইয়ার বিরুদ্ধে কিছু করতে গেলে আমাদের সাহায্য কেউই করবে না, বরং হল ছাড়া হব। রোজা, লামিয়া, বিথি সকলেই সমস্বরে দীর্ঘশ্বাস ফেলে। ক্ষমতাবানদের সাথে পেরে ওঠা খুবই কষ্টকর।
বাথরুমের ভেতর থেকে ওদের তিনজনেরই কথোপকথন শুনল রিমঝিম। তার কান্না থেমে এলো। ক্ষত হওয়া বুকটা আরও ক্ষত হলো। ভেবেছিল নীলকে একটা উচিত শিক্ষা দেওয়া হবে, কিন্তু তবে কি এই অপমানের ভার কাঁধে বয়েই বেড়াতে হবে চিরকাল? রোজা বিথি লামিয়া অনেক চেষ্টা করেও রিমঝিমকে বাথরুমের ভেতর থেকে বের করতে পারে না। তাই তারা ব্যর্থ মনে চলে যায়। থাকুক মেয়েটা একা, নিজের কষ্ট নিজেই সামলে উঠুক। ওরা চলে গেল। বের হয় রিমঝিম। আশেপাশে চোখ বুলিয়ে দেখে নিল কেউ আছে কি না। না, কেউ নেই। রিমঝিম সুযোগ পেয়ে নলে গিয়ে দাঁড়ায়। লনে গ্রিল নেই। রিমঝিম দোতলার লন থেকে নিচের দিকে এক পলক তাকায়। সঙ্গে সঙ্গে তার বুকটা কেঁপে ওঠে। এখান থেকে পড়লে মৃত্যু ছাড়া উপায় নেই। আত্মহত্যা মহাপাপ, অথচ মৃত্যু ছাড়া গতিও নেই। এত অপমান নিয়ে মানুষ বাঁচতে পারে না। রিমঝিম চোখ জোড়া বন্ধ করে নিল। কয়েক সেকেন্ড থেমে লাফিয়ে পড়ল নিচের দিকে। দুম করে কিছু একটা পড়ায় মাটির উপস্থিত সবাই সেদিকে ছোটে। কি পড়ল? সবাই ভেতরে আগ্রহ। সকলে জায়গাটায় উপস্থিত হতেই সবাই শিরদাঁড়া বেয়ে টপ টপ করে ঘাম নামলো। রিমঝিমের মাথা ফেটে গেছে, নাক থেতলে গেছে, হাত পায়ের হাড্ডি ভেঙেছে। অবস্থা বেগতিক তার। কয়েকজন ছেলে রিমঝিমকে ধরাধরি করে একটা কাঠের তক্তার ওপর শোয়ায়। তারপর তারা ছোটে হাসপাতালের দিকে। এত ঘটনা ঘটে যাওয়ার মাঝে নীল তখনও টোনার ক্যাম্পাসেই ছিল। বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত সে। ঠিক তখনই একটা হই হুল্লোড়ের ভাব শুরু হলো সব ছাত্রছাত্রীদের মাঝে। সবাই কিছু একটা শুনে ছুটে যাচ্ছে। নীল রনিকে বলল। কি হয়েছে গিয়ে জেনে আয় তো। রনি আদেশ পালন করলো। কতজন ছেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো ঘটনা কি। তাদের থেকে রিমঝিমের সুসাইডের সম্পর্কে শুনে রনির মাথা ঘুরে গেল। সেও হতভম্বের ন্যায় ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, দোস্ত, রিমঝিম সুইসাইড করেছে, দোতলা থেকে লাফ দিয়েছে। নীল সহ বাকি সবাই সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। নীল ভারী চমকিত গলায় বলল, কি? টিয়া বাড়িতেই ছিল। মমি টিয়াকে দেখে দীর্ঘ হেসে বলল, আমি জানতাম তুই স্কুল যাস নাই। তুই আসিস না দেখেই জানাই নাই। সারা রাত কথা বলিস নাকি ভাইয়ের সাথে? সকালে উঠতে পারিস না কেন? এহনু প্রশ্নে মমির মুখ ভোতা হয়ে গেল। বলল, কচু কথা বলছি, একটুখানি কথা বলছি। সে জিজ্ঞাসা করছে কোন মৌমি। আমি আর কি উত্তর দেব ভেবে না পেয়ে লাইন কেটে দিচ্ছি। টিয়া একগাল হাসে। তোর দ্বারা প্রেম সম্ভব না। মমি মুখ ভেঙচে বলে, আর তোমার দ্বারা খুব সম্ভব না। রিমঝিম কোমায় আছে। মাথার পেছন দিকটায় খুব তীব্র আঘাতের ফলে ওই দিকের সব নিউরন বন্ধ হয়ে গেছে। সে সব কিছু দেখতে পারবে, শুনতে পারবে, কিন্তু কোনো কিছু বলতে পারবে না, নড়াচড়াও করতে পারবে না। রিমঝিমের পুরো পরিবার ভেঙে পড়েছে। নীল গিয়েছিল হাসপাতালে, কিন্তু সে কারোর সাথে দেখা করতে পারেনি। রিমঝিমের এই অবস্থার জন্য নীলই দায়ী। তাকে কেউ দু চোখের পাতায় দেখতে চায় না। রিমঝিমের বাবা নীলের বিরুদ্ধে কেস করতে চেয়েছিল, কিন্তু রিমঝিমের চাচা বোঝালেন, বড়লোক ফ্যামিলির সন্তান, কেস টেস করে এত দূর আগাতে পারবে না। তার চেয়ে বরং ফ্যামিলির নাম্বারটা রেখে দাও, পরে কিছু একটা করা যাবে ভাই। রিমঝিমের বাবাও সে কথা সাই মিলিয়ে নীলের থেকে নীলের বাবার নাম্বার রেখে দিলেন। নীল হাসপাতালের থেকে বাসায় ফিরতে ফিরতে 12টা বেজে যায়। শরীরের সমস্ত গিঁটগুলো কামড়াচ্ছে, ব্যথায় কটকট করছে। নীল কোনো রকমে হাত মুখ ধুয়ে জামা পাল্টে শুয়ে পড়ে। সারাদিনের ঘটনার ক্লান্ত মনে রোমান্তক করতে করতে চোখ লেগে আসে তার। নিদ্রাটা গাঢ় হবে তখনই উচ্চস্বরে ফোনের টোন বেজে ওঠে। নীল ঝামটা মেরে চোখ খুলে তাকায়। ফোন নিয়ে গতকাল রাতে সেই নাম্বার দেখে ভীষণ রকম চমকে যায়। রিমঝিমের যে অবস্থা, তাতে রিমঝিমের আবার ফোন দেওয়া ইম্পসিবল ব্যাপার। তাহলে কে এই মেয়ে? কে ফোন দিয়েছে? সে কি রিমঝিম না? তবে কি রিমঝিম সত্যিই বলছিল? হাজারো প্রশ্ন ঘুরে বেড়ায় মাথায়, উত্তর জানা নেই। নীলের ফোনটা বাজতে বাজতে কেটে যায়। ঠিক তখনই তার ভাবনার সুতো ছিঁড়ে। নীল ব্যস্ত হাতে নাম্বারটা মিনিটের মাঝেই ব্যাক করে। একবার রিং ঠিক মতো পড়তে না পড়তেই ফোনটা রিসিভ করে ফেলে মৌমি।
উদ্ভ্রান্তের ন্যায় নীলের কণ্ঠ। হ্যালো হ্যালো। মমির হাত পা শিরশির করে। নীলের গুচ্ছ গুচ্ছ কণ্ঠস্বর তার কানকোচরে ঢুকতেই মমির কানটাও শিরশির করতে থাকে। মমি কান থেকে ফোন নামিয়ে আঙুলের মাথায় কানের ভেতরে ঢোকায়। প্রচণ্ড চুলকাচ্ছে। ওদিকে নীল আবারও 4 বারের মতো হ্যালো বলে ফোন কেটে দেয়। মেজাজ তিরিখে পৌঁছে আছে। একবার এই মেয়ের আসল পরিচয় জানুক, গালটা ফাটিয়ে ছাড়বে। মমি কান খোঁচাতো সেরে ফোনের দিকে তাকায়। লাইন কাটা। মমি অসহায় চোখে বিড়বিড় করে, লাইন কেটে দিল। মমি আবারও ফোন করলো। নীল সঙ্গে সঙ্গে ফোন ধরে কাটা কাটা গলায় বলল, একটা চড় মেরে গাল ফাটিয়ে দিব বেয়াদব মেয়ে। কে তুমি? কে তুমি? হ্যাঁ, আমাকে ফোন দিয়ে কথা বলো না কেন? পরিচয় দাও নিজের। কে তুমি? মমি বেশ ঘাবড়ে গেল। ঘাবড়ানো গলা টেনে টেনে বলল, আমি আমি মৌমি। কালকেও তো একই কথাই বলছো মমি, তারপরে তো আর কিছুই নেই। কোথায় থাকো? নাম্বার কোথায় থেকে পাইছো? একদম লাইন কাটবে না, খবরদার। আমি টিয়ার বান্ধবী। তো নীলে 1 সেকেন্ড সময় থম মেরে মৌমির কথা বুঝতে চেষ্টা করে। মাথার নিউরন এতটাই উত্তেজিত হয়ে আছে যে এই মুহূর্তে কোনো টিয়ার নাম বলছে যে সেটাও বুঝে উঠতে পারে না। কোনো রকমে বলে, কি? কোন টিয়া? মমি ভেবাচাকা খায়। নিজের বোনকে চিনে না। মমি ভুল কারো নাম্বারে ফোন করেনি তো? সে তো নীলের কণ্ঠটাও ততটা চিনে না। মমি ভয়ে ভয়ে বলল, আপনার বোন টিয়া। ও টিয়া, তুমি টিয়ার বান্ধবী? হঠাৎ মনে পড়ে যাওয়া গলা বলে উঠে নীল। জি। নীল বিরক্তিতে মুখ দিয়ে চয়ের মতো উচ্চারণ করে ওঠে। তারপর বলে, কালকে তুমি কল দিয়েছিলে তাইলে? জি। শিট। নীলের কণ্ঠ দিয়ে আফসোস ঝরে পড়ে। মমির ভয়াক্ত গলায় বলল, কি হয়েছে? নীল হঠাৎই গলার সুর কঠিনতর করে তোলে। তুমি কালকে পুরো পরিচয় না দিয়ে ফোন কেটে দিছো কেন? আর এরপরে তোমার নাম্বারটা বন্ধ ছিল কেন? জানো তোমার এই বোকামির কারণে কত বড় ক্ষতি হয়েছে? মমি আকাশ থেকে পড়ল। কি ক্ষতি? কিসের কথা বলছেন আপনি? তুমি পরিচয় দাওনি দেখে ভেবেছিলাম কালকে কলটা হয়তো রিমঝিম করেছে। রিমঝিম আমার ভার্সিটির একজন ছাত্রী। বেশ কয়েকদিন ধরে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছিল। আজকে ভার্সিটিতে গিয়ে ওকে ইচ্ছামতো অপমান করি, থাপ্পড়ও মেরেছি। বেচারি সইতে না পেরে দেওয়াল থেকে লাফ দিয়ে সুইসাইড করে। বুঝতে পারছো তুমি তোমার কারণে কতটা ঝামেলার সম্মুখীন হয়েছিলাম আমি? নীলের কণ্ঠ দিয়ে রাগ, ক্ষোভ এবং সর্বশেষ অনুতপ্ততা ঝরে পড়ে। সে আবারও বলে ওঠে, মেয়েটার জন্য প্রচণ্ড খারাপ লাগতেছে। কি করলাম আমি? যাচাই বাছাই না করেই সেট তোমাকে থাপ্পড় মেরে লাল করে দিতে ইচ্ছে করছে আমার। বাই দ্য ওয়ে, তুমি আমার নাম্বার কোথা থেকে পেয়েছো আর কেনই বা কল দিয়েছো? মমি এদিকে কেটে কেটে অস্থির। কে জানতো তার অমননের জন্য এত বড় কাণ্ড বেঁধে বসে থাকবে। সে তো লজ্জাতেই ফোন কেটে বন্ধ করে রেখেছিল। প্রিয় মানুষটার সাথে কথা বলতে গেলে প্রথমবার তো সবারই এই রকম হয়। মমির ফোপানোর আওয়াজ নীল পেয়ে ফের ধমকে ওঠে। এখন কেঁদে কি হবে? না কেঁদে আমার প্রশ্নের উত্তর দাও। উত্তর দাও বলছি। কাঁদো কাঁদো গলায় মমি বলে, টিয়ার থেকে নাম্বার নিয়েছি। বলো কেন ফোন দিছো? মমি উত্তর দিতে না পেরে নিশ্চুপ রইল। এই প্রশ্নের সত্যিটা বলা অসম্ভব। সে মরে গেলেও বলতে পারবে না। নীলের মেজাজ ক্রমশ বাড়ছে। সে চেঁচিয়ে বলে, আবার চুপ? বলো কেন ফোন দিছো? মমি সশব্দে কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে বলল, মাফ করবেন, এর উত্তর দিতে পারবো না। আমি অনেক অনেক দুঃখী। আমাকে ক্ষমা করবেন প্লিজ। আমি তো বুঝিনি যে আমার কারণে এত বড় ঝামেলা বাঁধবে। ওই মেয়ের পরিবারের কাছেও আমার তরফ থেকে ক্ষমা জানাবেন। আর কখনো ফোন দিব না আমি, ওয়াদা দিচ্ছি। ভালো থাকবেন। আবারও মাপ চাই। রাখি। মমির ফোন কেটে দিল। বালিশটা মুখের ওপর চাপা দিয়ে গোঙাতে থাকলো সে। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। নীলকে নিয়ে এত তিক্ত স্মৃতি মনের ভেতর কেন জন্মালো? নীল পাথরের মতো দাঁড়িয়ে রইল, মেজাজ তুঙ্গে। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে বারান্দায় পা রাখে। পকেট থেকে ধীর হাতে সিগারেট আর দিশলাই বের করে। নিজের ভেতরে এক নাম না জানা যুদ্ধ বয়ে যাচ্ছে। সেই যুদ্ধ কমাতেই নিকোটিনের চেয়ে দরকারি কিছু নয়।
পুরো ক্লাস একটিবারের জন্য মনোযোগ দিতে পারল না মৌমি, সে সাথে টিয়াও। দুজনে উৎখুস করতে করতে ক্লাস শেষ করলো। টিয়ার ভয়ে হাত পা বরফ হয়ে আছে। নীল ভাইয়া এবার গ্রামে আসলে তার পিঠের ছাল তুলবে, এটা নিশ্চিত। তাকে যদি জিজ্ঞাসা করে কেন নাম্বার দিয়েছিস তোর বান্ধবীকে, তখন তখন কি জবাব দেবে সে? ভাবতে বুক চিরে গাঢ় শ্বাস বেরিয়ে আসে টিয়ার। রাত শেষে দুই বান্ধবী চুপচুপ হাঁটছিল। অন্য দিনের সারা রাস্তা ভ্যাক ভ্যাক করতে করতে আসলেও আজ আর ভ্যাক ভ্যাক করতে পারল না। দুজনের মাঝে কেমন একটা থম ধরা নীরবতা। টিয়ার বাসার সামনে আসতেই মৌমির মুখে কপাট খুলল। দোস্ত, সরি, তোর ভাইকে তোর ব্যাপারে বলার জন্য আমি ইচ্ছে করে বলিনি। টিয়া একটি দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, বাদ দে, এছাড়া আর কী বা করার ছিল তোর বল। তোকে যদি জিজ্ঞেস করে আমাকে নাম্বার দিচ্ছিস কেন তখন? পরে দেখা যাবে সেই সব। আয় বাড়ি আয়, আমার খেয়ে যাবি। না, আস না, তুই বরং আমার বাড়ি আয়, তোর হবু শ্বশুর বাড়ি খাবি। মৌমি এমনভাবে কথাটা বলল যে টিয়া হেসে ফেলল। হেসে বলল, কয়জনের কপালে আমার মতো হবু শ্বশুরবাড়ির খাবার লেখা থাকে বল। মৌমির ঠোঁটো হাসির ঝিলিক। তাই তো, আয় চল। টিয়া সম্মতি দিল। দুজনে আবারও চলল মৌমির বাড়ির উদ্দেশ্যে। শাওন, টিয়া, মৌমি তিনজন একত্রে টেবিলে বসে খাচ্ছিল। তদারকি করছিল মাজেরা বেগম। তিনি টিয়া মেয়েটিকে নিজের মেয়ের মতোই দেখেন। শাওন টেবিলের তল দিয়ে টিয়ার পায়ে খোঁচা মারে। টিয়া হকচকিয়ে উঠে যায়। মাজেরা বেগম ব্যতিব্যস্ত হয়ে উঠলেন। পানি এগিয়ে দিলেন টিয়ার কাছে। টিয়া মাথায় আলতো করে থাপ্পড় লাগালেন। হেঁচকি কমে আসে। মাজেরা বেগম বললেন, কি যেন মনে করছে তোমায়? টিয়া শাওনের দিকে কড়া চোখে তাকিয়ে বলল, হয়তো আন্টি। শাওন মুখ টিপে হাসে। ভাতের থালায় আঙুল নাড়াতে নাড়াতে বলে, কেমন পড়াশোনা চলছে তোমাদের টিয়া? শাওনের গলার ভারাক্রান্ত ভাব। টিয়ার কপট রাগী গলায় বলল, জি ভাইয়া, ভালো। টিয়ার মুখ থেকে ভাইয়া ডাক শুনে মৌমি হেসে কুটি কুটি। তা দেখে টিয়া মৌমির দিকে আগুন চোখে তাকায়। মৌমি থেমে যায়, কিন্তু তখনও ঠোঁটের কোণায় হাসির ঝলক। শাওন ফের বলে, তোমাদের উপরের ক্লাসের ওই মেয়েটা আছে না, কি যেন নাম? হ্যাঁ, গুলশান। গুলশানের নাম্বারটা তুমি এনে দিও তো টিয়া। ও আমার কাছে কিছু নোট চাইছিল, ওগুলো সব কালেক্ট করে রাখছি আমি। টিয়া বোম হয়ে আছে ফুলে। কোনো রকমে ভাত খাওয়া শেষ করলো। শাওন ফিরতি আর কিছু বলার সাহস পেল না। টিয়া যে প্রচুর ফুলেছে সেটা তার চেহারাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আবারও কিছু বললেন না। মায়ের চোটে পিঠের ছাল খোলাতে হয়। রিমঝিমের বাবা মুস্তাক হাসান নীলের বাবা আব্বু হকের কাছে ফোন করবেন। তাকে